এসএমসি অর্সালাইন নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথি কারিমা ফারহানা ইয়াসমিন। তিনি একজন এন্টারপ্রেনার এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ওয়ার্কার। এন্টারপ্রেনার হিসেবে আপনি কি করেছেন, প্রথমে আপনার কাছ থেকে সেটা জানতে চাই। এন্টারপ্রেনার হিসেবে যদি নিজেকে প্রতিষ্ঠিত গল্পটা শুরু করি, বিশেষত আমি হচ্ছি ব্যবসায় পড়াশোনা করা, বিজনেসে বিবিএ বা এমবিএ কমপ্লিট করার পরে স্বাভাবিক ক্ষেত্রে সাংসারিক বা বিভিন্ন কারণে ফুল টাইম জবটা করা সম্ভব হয়নি। আর সেই পরিপ্রেক্ষিতেই আমার উদ্যোক্তা হিসেবে বাসা থেকে কোনো একটা কাজ শুরু করা, সেখান থেকেই এন্টারপ্রেনারশিপটা শুরু। প্রথমে আমি বুটিক হাউস নিয়ে কাজ করতাম অ্যাজ এ ডিজাইনার হিসেবে। আমার ছোটোবেলা থেকে একটু সুন্দর করে গুছিয়ে প্রেজেন্ট করার একটা ব্যাপার ছিল, কাপড় চোপড় তৈরি করা নিজের। তো সেখান থেকে আমার বুটিক হাউস একটা শুরু করি বাড়ি থেকে, সেটার নাম ছিল লাইবাস বুটিক। তো সেটা থেকে আমার প্রথম শুরু উদ্যোক্তা হিসেবে। কোথায় জব করেন? আমি প্রথমে আমার ক্যারিয়ার শুরু করি আমার ইউনিভার্সিটিতে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। সেখানে আমি যে অফিস ম্যানেজার হিসেবে ছিলাম এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। সেখান থেকে আমার কর্মজীবন শুরু। আপনি যে এন্টারপ্রেনার হিসেবে আপনার পরিচয় আমরা দিলাম, আপনার আন্ডারে কত মানুষ কর্মসংস্থান পেয়েছে, কত মানুষ কাজ করছে? ধন্যবাদ ভাই। আমার ওই বুটিক হাউস থেকে শুরু হয় এন্টারপ্রেনারশিপ প্রথমে। তারপর আমি অ্যাজ এ ডিজাইনার হিসেবে তাঁত নিয়ে এবং জামদানি নিয়ে কাজ করা শুরু করি। সেটা তারাবো রূপগঞ্জে আমার একটি ফ্যাক্টরি আছে, যা কোম্পানির নাম হচ্ছে এমএনএল ডিজাইনার জোন। সেখানে আমার এখন প্রায় ১৫০ মতো তাঁতি আছে। আমার নিজস্ব কিছু তাঁত আছে, সেখানে তারা জামদানি শিল্পটাকে নিয়ে কাজ করছে। এটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরও একটা দুর্বল জায়গা, জামদানি শাড়ির যে বিষয়টি। আপনার এখানে তো ভালো অনেক মানুষই কাজ করছে, মহিলা বিশেষ করে কাজ করছে। তো জামদানি শিল্প, জামদানির প্রতি আগ্রহ কি অবস্থায় আছে, আসল সিনারিওটা কি? আমরা যদিও বলি জামদানি আমাদের অনেক প্রিয়, কিন্তু দেখা যায় যে আমাদের ক্রেতা যারা, তারা সবাই ইন্ডিয়া ছুটে কাপড় কিনে, সব তো জামদানি কিনে না, বিভিন্ন ধরনের কাপড়ের প্রতি আগ্রহ। সেখানে আসলে আমাদের দেশীয় জামদানির প্রতি আগ্রহটা কতটুকু তৈরি হয়েছে? হ্যাঁ, বাংলাদেশি ক্রেতাদের কথা যদি বলি, আমাদের বাংলাদেশি মার্কেটে যে সমস্যাটা হচ্ছে, কাঁচামালের দ্রব্য এত মূল্য বেশি হয়ে গেছে, কারণ যে ম্যাটেরিয়ালসটা সেটা আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি। সেটার কারণে দেখা গেছে যে প্রোডাক্ট ফিনিশিং গুডস পর্যন্ত যেতে যে কস্টিংটা হচ্ছে, সেটার কারণে জামদানির কস্টটা বেড়ে যাচ্ছে। আর জামদানি যেহেতু হাতে বোনা শিল্প, এটা মিনিমাম একটি কাপড় বানাতে ৩ থেকে ৭ দিন বা ১০ দিন লাগে। তো প্রতিদিনের কারিগরি বা যে থাকে, তার যে প্রতিদিন দৈনিক যে মূল্য নির্ধারণ হয়, তো সেইটার উপর বেসিস করে কাপড়ের দামটা নির্ধারণ করা হয়ে থাকে। যে আপনি শুরুটা করলেন একজন ফ্যাশন উদ্যোক্তা হিসেবে, ফ্যাশন ডিজাইনার হিসেবে। আমাদের দেশে একটা সময় প্রচলন হলো যে সব নারী ফ্যাশন ডিজাইনার, সবারই একটা করে ছোট বুটিক আছে। কেউ বাড়ির ড্রয়িং রুমে, কেউ রুম ভাড়া করে, কেউ কোনো দোকানের কর্নার ভাড়া করে তাদের কাপড় ডিসপ্লে করতো। ২-১ বছর লস টস খেয়ে সবাই গুটায় ফেলছে। কিন্তু আপনি তো ১৫০ জন মানুষ নিয়ে একটি জামদানির প্রকল্প হাতে নিয়েছেন। এই যে আপনার যে উত্থানটা এবং অন্যদের যে পতনটা, এই উত্থান এবং পতন পার্থক্যটা কি? কেন হয় উত্থান, কেন হয় পতন? কারণ অনেক নারী আমি জানা মতে আমি দেখেছি যে ফ্যাশন এবং এই কাজটি দিয়ে শুরু করেছে যাত্রা, হারিয়ে গেছে তারা। হ্যাঁ, যেটা হচ্ছে, যেটা একাগ্রতাটা খুব দরকার। ব্যবসার মধ্যে কিন্তু ঝুঁকি থাকবে, রিস্ক থাকে। এটা করোনার সময়তে আমরা আরও বেশি ফেস করেছি। তো সেই রিস্কটাকে ওভারকাম করার মতো আপনি যদি ফিজিবিলিটি অ্যানালাইসিস করেন যে আমি একটা বিজনেসে নামবো, সেটার পেছনে কিছু গ্রাউন্ড ওয়ার্ক করা দরকার, যে আমি কত দিনের জন্য সেটা নিজে পুল করতে পারবো সে কস্টিংটা, এবং আমি লভ্যাংশটা কিভাবে রিইউটিলাইজ করতে পারবো। তো সেটা চিন্তা ভাবনা করে তারপরে ব্যবসাতে এই টোটাল ব্যবসাটা আজকে দাঁড়া করাতে আপনার কিরকম টাকা খরচ হয়েছে? প্রথমে যদি বলি, আমি খুবই সামান্য অর্থ নিয়ে মাত্র ১০,০০০ টাকা দিয়ে শুরু করেছিলাম। এখন আমার জামদানি মূল্য প্রায় ২ থেকে ২.৫ লক্ষ টাকার উপরে।
সেটা ডিপেন্ড করছে হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে কস্টিংটা বাড়ে। আমাদের জামদানি বাইরে এক্সপোর্টও আমরা করছি। আমি যেই নারী সংস্থা একটি আছে, ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন নেটওয়ার্ক, এটা সংক্ষেপে বলে ওয়েন্ড। ওয়েন্ডের আমি অ্যাজ এ পরিচালক হিসেবে আছি। আপনি তো এফবিসিসি এরও পরিচালক। এফবিসি আমি সদস্য হিসেবে আছি। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন। আপনি তো অনেকদিন ধরেই গুলশান সোসাইটিতে আছেন এবং এতদিন ধরে এত সমাজসেবার সাথে জড়িত, তারপরে আর যদি কিন্তু এই শব্দগুলো তো আমরা শুনতে চাই না, এগুলো তো এতদিনে ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। আসলে সেই ক্ষেত্রে আমি যেটা বলছি যে আমাদের গুলশান এবং বনানীটা কিন্তু লেক দিয়ে পরিবেষ্টিত। আমাদের রাজুক থেকে যে বাড়িগুলো যেগুলো প্ল্যানিং করা হয় সেগুলো বর্জ্য নিষ্কাশনের যে লাইনটা সেটা আমাদের লেকের সাথে কানেক্টেড করা। এটার কারণে দেখা গেছে যে হিউম্যান ওয়েস্ট এবং অন্যান্য পানিগুলো লেকে চলে আসছে। লেকটা এই কারণে দূষিত হচ্ছে। আমাদের সোসাইটি রাজুকের কাছ থেকে যুগের পর যুগ হচ্ছে, তো এটার সমাধান হচ্ছে না কেন? সেটার জন্য রাজুক থেকে আমরা কিন্তু এই গুলশান সোসাইটি লেকটাকে লিজ নিয়েছি, অলরেডি লিজ নিয়েছি। আমাদের এই বর্তমান যে প্রেসিডেন্ট ব্যারিস্টার ওমর সাদাতের সময় থেকে আমাদের 100 দিনে একটি কার্যক্রমের মধ্যে প্রথম যে আমরা লক্ষ্য নিয়ে কাজ করছি, আমরা পুরো লেকটাকে ড্রেজিং করছি। এখন এই কাজটি সিটি কর্পোরেশনের সাথে গত 15 দিন আগে আমাদের শুরু হয়েছে। আপনি যদি গুলশান বনানী লেকের ও সাইডে যান আপনি দেখতে পাবেন সবগুলো লেক ক্লিন আউট করা হচ্ছে। ড্রেজিং মেশিন কি ভাড়া করছেন নাকি নিজেরাই কিনে ফেলেছেন? এটা আমরা একটা টেন্ডারের মাধ্যমে একটা কোম্পানিকে দিয়েছি। আমাদের সোসাইটি, এটা কয় কোটি টাকার কাজ? এটা আমাদের সোসাইটির মাধ্যমে ফান্ডিং করে এটা টোটাল আমাদের সোসাইটি থেকে প্রায় এটা 10 লক্ষ টাকার একটি কাজ এটি কোম্পানিকে দেওয়া হয়েছে। তাদের প্রধান কাজটা হচ্ছে এই লেকের পানিটাকে ড্রেজিং করে ময়লাটাকে বের করে আনা। মানে আমরা এটার ফলাফল কবে দেখতে পাবো? ইনশাআল্লাহ এই যে সামনে আপকামিং যে বর্ষা সিজনটা আছে আমরা চাইছি যে মশার লার্ভা যেন লেকে না তৈরি সেটা হয়। কি আপনারা একটা লেককে লিজ দিয়েছেন নাকি অনেকগুলো লেক আছে যেগুলো পর্যায়ক্রমে হাতে নেবেন এবং লিজ দেবেন? আমরা পুরো বনানী এবং গুলশান সবগুলো পুরো লেক লেকটাই আমাদের সোসাইটি আন্ডারে আছে। এবং এই 10 লক্ষ টাকার বিনিময়ে কি পুরো সবগুলোর পুরো কাজই লেকটাই হবে? আমরা সব বন্ধন করছি। কত দিনের প্রজেক্ট এটা? এটা 1 মাসের এখন আমরা শুরু করেছি। আর লেক আমাদের আলাদা কমিটি আছে, যার ওখানে আমাদের কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছে যারা প্রতিদিনই লেকের ময়লাগুলো কচুরিপানা যেগুলো ওয়েস্ট থাকে সেগুলো তারা ক্লিনিং করছে। বা তাহলে তো এটা একটা ভালো উদ্যোগ আপনারা নিয়েছেন। এই ভালো উদ্যোগ নিতে কি কি প্রতিবন্ধকতা এতদিন ফেস করেছেন যে নিতে এত দেরি হলো? মানুষের ভিতরে কি সমন্বয়হীনতার অভাব, বা সরকারের সাথে নেগোসিয়েশনের জায়গায় সমন্বয়হীনতা, রাজুকের সাথে, এগুলো কি লিমিটেশনস আছে নাকি এগুলো খুব স্মুথ? এখানে আমি যদি বলি যে আমাদের দৃষ্টিভঙ্গি, আমরা যখন একটা জায়গাকে আমরা সোসাইটি বলি, সোসাইটি কিছু নর্মাল নর্মস থাকবে যেগুলো আমরা সবারই ফলো করা উচিত। এখন আমরা সেই নর্মসগুলো যখন ফলো না করি তখন এক পক্ষ যখন উন্নয়নের দিকে কাজ করে অন্য পক্ষ কিন্তু সেটাকে অ্যাপ্রিসিয়েশন করে না। এই কারণে দেখা গেছে যে আমরা যেই নীতি নির্ধারণগুলো করছি, কিছু রুলস করছি যে আপনারা লেকে ময়লা ফেলবেন না বা মশার জন্য আপনারা পাশে কোনো ডাবের দোকান বসতে দিয়েন না পানি যেখানে জমে, এগুলো অনেক পক্ষ পজিটিভলি নিচ্ছে, আবার অনেক পক্ষ হয়তো সেটাকেই এনকারেজ করছে, না আমার পাশে একটা ডাবওয়ালা থাকুক, গরমকালে সে একটু বিক্রি করে সে অর্থ সংস্থান করছে, কর্মসংস্থান হচ্ছে। তো এখানে দুটো প্রতিপক্ষ আছে। আমরা আমাদের সাথে বসে আলোচনা করে আমরাও কিন্তু এটা সর্ট আউটের প্ল্যানিং করছি। মোটামুটি কিছুটা আগাতে পেরেছি, আমাদের এখনো 2 বছর বাকি আছে। জাস্ট আপনার জামদানি শাড়িটার দাম কত? এটা মাসলিনের দাম মধ্যে কত? এটির দাম কততে বিক্রি করেন? এটা তো 16-17 পরে হাজার। আর বানাতে লাগে কত? এটা গজ কাপড় যদি ধরি, গজ কাপড় এটা প্রায় 5000? না সেটা না, গজ কাপড় 2400-2500 টাকা। হাতের কাজের দাম আছে, মজুরি, সুতা সব সব সহ এটার দাম কস্টিং মোটামুটি 8-8.5 পর্যন্ত পড়ে। 18,000-এ বিক্রি করেন? 16 থেকে 18। আমাদের এখানে মানে শোরুম double চার্জ লাভ। আছে, শোরুম চার্জ, ইলেকট্রিসিটি আছে, ডাবল লাভ। কিছুটা ডাবল লাভ বলে আজকে কেন আপনি 2 লাখ টাকার জামদানিটা পরে আসলেন না? জামদানি তো আমরা ওটা এক্সপোর্ট করি, ওটা দেশে কাউকে দেন দেশে না? পড়া হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
উনিও আমাদের জামদানি পরেন। ওনার জন্য ওটা তো আমাদের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে না। সব কিছু বানালেই যে সেটা নিজের জন্য হবে, নট নেসেসারি। প্রত্যেকেরই তো একটা লেভেল আছে। আর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কি আছে আপনার? আপনি তো অনেক গুণী। আমার ছোটোখাটো একটি রেস্টুরেন্ট আছে। ওই ছোটখাটো রেস্টুরেন্টে কতজন বসতে পারে? 20 জন মতো, 20 থেকে কোথায় 22 জন। রেস্টুরেন্টটা? এটি হচ্ছে আগে ছিল গুলশানে 113 নাম্বার রোডে, এখন হচ্ছে শাহজাদপুরে আছে, ওই যে মাদার্থ স্কুলের নাম পেছনে। কি এটা? এটি হচ্ছে টেস্ট অফ বেঙ্গল। টেস্ট অফ বেঙ্গলটা আপনার? জি। এই রেস্টুরেন্টের হিট না ফ্লপ, কাস্টমার রিভিউ কি? এভারেজ। ওয়াই এভারেজ? আপনার তো কোথাও এভারেজ থাকার কথা না। এভারেজ হওয়ার কারণটা হচ্ছে যে এখানে কয়েকটা রিজন আছে। প্রথমত হচ্ছে আমার রেস্টুরেন্ট ব্যবসায় আসার আগের গল্পটা যদি বলি, আমি আমার প্রফেশনে শিক্ষাগত মানে আমি টিচার হিসেবে ছিলাম। তো তখন একটা স্কুলে আমি আবার ম্যানেজার হিসেবেও তো ছিলেন। ম্যানেজার হিসেবে ছিলাম। এডুকেশন থেকে তখন চলে গেলাম টিচারে। তো এটা তো ম্যানেজারিয়াল জবই, এই যে সব কিছু ম্যানেজ করছেন। ম্যানেজ কর। সো যেটা দেখা গেছে যে স্কুলে যখন অ্যাজ এ প্রিন্সিপাল হিসেবে আমি ছিলাম, তো বাচ্চাদের টিফিন বক্সগুলো যখন খুলতাম দেখতাম যে ফুডের কোয়ালিটি কীরকম এনশিওর করে, যেটা কিছুক্ষণ আগে আপা বললো যে খাবারের মানটা, ওখান থেকে দেখা গেছে যারা কর্মজীবী মহিলারা আছে বা মাদাররা অনেকে না ফুড দিতে পারতো না। ওখান থেকে আমরা ছোট একটা ক্যান্টিন কর্নার করলাম যে বাচ্চারা যেন ওখান থেকে কিনে খেতে পারে। এভাবে করে আমরা কয়েকটা ক্যান্টিনে ফুডগুলো সাপ্লাই দিতাম। করোনার কারণে ওই ক্যান্টিনটা বন্ধ হয়ে যায়। ওই লোকজনগুলোকে তখন আমি এই রেস্টুরেন্টে শিফট করি। এই রেস্টুরেন্টের বেস্ট মেনু কি? এটা হচ্ছে লুচি আলুর দম, এটা কলকাতা বেস্ট বেঙ্গলি ফুড। আমিষ থালি, মাটন একটা কষা। ফ্যামিলি, 4 জনের ফ্যামিলি আপনার এখানে ভরপেট ডিনার করবে খুব সুন্দরভাবে, তার কত টাকা খরচ হবে? 2500। একজন খাবার দুটো মানে একটা থালি দুজন শেয়ার করে খেতে পারে। থ্যাংক ইউ 1200 ভেরি মাচ। আপনি আপনার মনের কিছু কথা চ্যানেল আয়ের দর্শককে বলতে পারেন, যে কথাগুলো আপনি বলতে চান। ধন্যবাদ সবাইকে। আজকে আমি যেই এন্টারপ্রেনার হিসেবে চ্যানেলে আজকে আমাকে আমন্ত্রণ করেছে কিছু কথা বলবার জন্য, আমি মহিলা উদ্যোক্তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। মহিলারা আজকে এই বর্তমান যুগে যে অবস্থানে এসে দাঁড়িয়েছে, আমরা অনেক বেশি প্রিভিলেজ, এবং বাংলাদেশ সরকার এবং সমাজ আমাদেরকে এখন সেই পজিশনে দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের লক্ষ্য হবে আমাদের যেন ব্যবসায়িক ক্ষেত্রে, প্রশাসন বা আমাদের পলিসি লেভেলে যে অবস্থানে আছে, সততার সাথে সেই কাজগুলো যেন আমরা সবার সামনে উপস্থাপন করতে পারি এবং দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।